প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্থো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ চৌধুরী। চলুন কথা বলে এ বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। সাখাওয়াত ভাই, আপনাকে ধন্যবাদ। অস্টিওপোরোসিস, এটাকে আমরা সাধারণত হাড়ের ক্ষয়রোগ বলে থাকি। এই রোগটি কোন বয়সের কাদের বেশি হয়, অর্থাৎ ঝুঁকিপূর্ণ কারা, এবং রোগটি কি আসলে? অস্টিওপোরোসিস হচ্ছে একটা বোনসের ক্ষয়জনিত রোগ। এখানে দুটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে বোনসের ঘনত্ব কমে যায়, আর হচ্ছে গিয়া বোনসের যে একটা স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচারে ডিফেক্ট দেখা দেয়, যার জন্য বোনসটা হয়ে যায় দুর্বল, যার জন্য দেখা যায় যে খুব অল্প আঘাতের জন্যই যে কারো হাড় ভেঙে যেতে পারে। এটা সাধারণত ওল্ড এজে বেশি হয়, স্পেশালি পোস্ট মেনোপজাল ওমেনদেরকে বেশি হয়। এটা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া 30 ইয়ার্সের দিকে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেটা সাধারণত যাদের ছোটবেলা থেকে ডায়েটারি প্রবলেম থাকে বা ম্যাল অ্যাবজর্পশন থাকে, যারা কম কাজ করে, দ্যাট মিনস ডেইলি অ্যাক্টিভিটিসটা তারা একটু কম করে, ফিজিক্যাল ওয়ার্ক কম হয়, যাদের কম হয়, তাদের ব্যায়াম কম করে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস রোগটা হতে পারে। এটা সাধারণত সাইলেন্ট কিলার। এটা সাধারণত খুব একটা সাইন সিমটম আমরা প্রথমে বুঝতে পারি না। এটা যখন দেখা যায় যে ইনসিডেন্টালি আমরা কখনো এক্সরে করি, তখন হয়তো দেখা যায় যে বোনসের অস্টিওপোরোসিসটা বোঝা যায়। সাধারণত আমরা বুঝতে পারি বোনসের যে কর্টেক্সটা থাকে এটা থিন হয়ে যায় এবং বোনসের যে ঘনত্বটা, ডেন্সিটিটা কমে যায়, যার জন্য তখন আমরা ওই ইনসিডেন্টালি অনেক সময় এই রোগটা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া অনেক সময় দেখা যায় যে রোগীরা বাথরুমে যাওয়ার পরে দেখা যায় অল্প একটু আঘাত পেল, অথবা কার্পেটের ভিতর যদি হোঁচট খায় দেখা যায় যে তার ভেঙে গেছে, হয়তো বা হিপ জয়েন্ট, স্পেশালি যে পোর্শনটা হচ্ছে হলো স্পঞ্জি বোনসের, সেই পোর্শনটা ভেঙে যায়। বিশেষ করে হচ্ছে হলো হিপ জয়েন্ট এবং হচ্ছে গিয়া কলিস ফ্র্যাকচার হয় অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে হলো লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, এই জায়গায় পড়ে গেলে যখন সে হাত দিয়ে ঠেকা দিতে যায় তখন এই বোনসটা ভেঙে যায়। এটাকে আমরা বলি কলিস ফ্র্যাকচার। সাধারণত এটা অস্টিওপোরোসিস রোগীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মানে নরমালি যেটুকু আঘাতে একজন মানুষের হাড় ভেঙে যাবার কথা নয়, সেরকম অল্প আঘাতও তার হাড় ভেঙে যেতে পারে। তো আপনার রোগী বলছিলেন যে এটা একটা সাইলেন্ট কিলার, অর্থাৎ সাধারণভাবে কোনো লক্ষণ প্রকাশ পায় না, বোঝা যায় না। আপনার ইনসিডেন্টালি অন্য রোগের কারণে আসলে পরীক্ষার সময় ধরা পড়ে, অথবা হাড় ভেঙে গেলে। তাহলে এই রোগীদের ক্ষেত্রে চিকিৎসা করলে তিনি বুঝতে পারবেন না। তো কোন বয়স থেকে এটা সাধারণত বেশি হয়, এবং তখন থেকে এই হাড় ভেঙে যাওয়ার আগেই তার পরীক্ষা করে দেখা উচিত যে অস্টিওপোরোসিস হয়েছে কিনা? এটা হচ্ছে যে সাধারণত এই ইদানিংকালে দেখা যায় যে 30-35 পরে থেকে অনেক সময় এই জিনিসটা শুরু হতে পারে। তো ইউজুয়ালি হয় অ্যারাউন্ড 50 এজে সাধারণত অস্টিওপোরোসিসটা হতে থাকে। দ্যাট মিনস হচ্ছে বোনসের উৎপাদনটা কম হয়, ক্ষয়টা বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা সাধারণত তাদেরকে রুটিনলি বলতে পারি যে তোমরা ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে, বিশেষ করে ফিশের বোন এগুলো আমরা খেতে পারি। মানে মাছের কাঁটা যেটাকে বলে মাছের কাঁটা চিবিয়ে খায়। আরেকটা জিনিস খেতে পারে যে আমরা ক্যালসিয়াম রেগুলার খেতে পারি, এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলা আমরা খেলে সাধারণত অস্টিওপোরোসিসটা কিছুটা তার প্রিভেনশন হবে। এছাড়া তার ডেইলি যে অ্যাক্টিভিটিসটা আছে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো তার করা উচিত। একজন মানুষের যদি অস্টিওপোরোসিস হয়, সেই ক্ষেত্রে তার আপনি ওষুধের কথা বলছিলেন। আমরা জানি যে এই রোগীদের যদি হাড় ভেঙে যায় সেটার চিকিৎসাও জটিল, সহজে জোড়া লাগতে চায় না, সময় বেশি লাগে।
সেজন্য তার এই অস্টিওপোরোসিসকে ঠেকিয়ে রাখার জন্য এই ওষুধ দেওয়া ছাড়া মানে ক্যালসিয়াম ভিটামিন ডি যেটা বললেন এর বাইরে কি তার আর কোনো চিকিৎসা প্রয়োজন হয়? খুব একটা বেশি প্রয়োজন নেই। তার ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা যদি করে এবং যদি ওই যাদের ম্যানোপোজ হয়ে যায় তারা যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে থাকে 5 বছর পর্যন্ত নিতে পারে। তারপর আমরা পরীক্ষা করে দেখতে পারি যে তার অস্টিওপোরোসিসটা কী অবস্থায় আছে। সে অনুযায়ী আবার যদি দরকার হয় তাকে আমরা এটা রিপ্লেসমেন্ট করতে পারি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যে একটা আছে যেটা হলো খেতে পারে সে। এছাড়া বিসফসফোনেট খেতে পারে, ইবানড্রোনিক অ্যাসিড খেতে পারে। এগুলো নিউয়ার ড্রাগ। ইবানড্রোনিক অ্যাসিডটা সাধারণত আমরা মান্থলি একবার খেতে পারে। আর জোলিনিক অ্যাসিড একটা ওষুধ আছে যেটা হলো আইবি দিতে হয়, সেটা হলো বছরে একবার। এই ওষুধগুলো নিলে সাধারণত তার ওই অস্টিওপোরোসিসটা প্রিভেনশন হবে অনেকটাই। বিশেষ করে অস্টিওপোরোসিসের জন্য যে হাড়টা ভেঙে যায় এই জিনিসটা তার অনেকটাই আমরা প্রিভেনশন করতে পারবো। এছাড়া যদি আমরা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ওই ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করতে হবে, ওয়েটটা রিজনেবল থাকতে হবে। আবার আন্ডার ওয়েট থাকলেও সাধারণত অস্টিওপোরোসিস হতে পারে। বা আমরা যদি সেকেন্ডারি কোনো কজ থাকে এগুলোও আমাদেরকে অনেক সময় খুঁজতে হবে। যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম যদি থাকে, লং টার্ম যদি সে অ্যালকোহল খায় বা স্টেরয়েড নিয়ে থাকে সেক্ষেত্রেও তার অস্টিওপোরোসিস হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা যখন খাবে আমরা কিছু কিছু পরীক্ষা আছে বা ডেক্সা একটা পরীক্ষা আছে যেটা করে আমরা সাধারণত বুঝতে পারি বোনসের যে কতখানি ক্ষয় হয়েছে। একজন মানুষের অস্টিওপোরোটিক চেঞ্জ হলে সেই ক্ষেত্রে আপনারা এক্সরে তো রুটিনলি করে থাকেন এবং দেখেন, ধারণা করেন, কিন্তু তার ঘনত্ব কতখানি কমলো সেটা বোঝার কি উপায় আছে বা সেটা কি প্রয়োজন? এটা প্রয়োজন আছে। সেটা যে আমি যেটা বললাম একটু আগে যে ডেক্সা, যেটা নর্মাল ইয়াং অ্যাডাল্ট থেকে যদি 2.5 সেন্টিমিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় সেই ক্ষেত্রে আমরা ধরবো যে অস্টিওপোরোসিস, বা তার চেয়ে যদি বেশি হয় তো অস্টিওপেনিয়া, আর তার চেয়ে কম থাকলে এটা হচ্ছিল নর্মাল। একজন মানুষের বিশেষ করে 50 ঊর্ধ্ব বা একটু সিনিয়র সিটিজেন যারা, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? অস্টিওপোরোটিক চেঞ্জ হলেও তার যাতে অ্যাক্সিডেন্টাল ইনজুরি না হয় বা হাড়টা যাতে ভেঙে না যায়, একই সঙ্গে চিকিৎসাও নেবেন, আবার সতর্কতাও দরকার। কি কি সতর্কতা অবলম্বন করবেন? সতর্কতার ক্ষেত্রে গিয়ে তারা সাধারণত যারা বয়স্ক থাকে তাদের মাসেল কিছু উইক থাকে, বোনস ক্ষয় থাকে, সেক্ষেত্রে তারা বিশেষ করে বাথরুম ব্যবহার করার সময় একটু সাবধানতার সঙ্গে যেতে হবে যেন উনি কোনো রকমের হোঁচট কোথাও না খায়। এছাড়া যে আপনার ওই ঘরে চলাফেরা করার সময় কখনো যেন সে ওই কার্পেটের আঘাত না পায় সেই জিনিসটা সে খেয়াল করবে। এছাড়া গিয়ে যে ডেইলি কিছু অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবে যার জন্য বোনসের টার্ন ওভারটা ভালো হবে এবং অস্টিওপোরোসিসটা অনেকটাই প্রিভেন্ট থাকবে। তার মানে একই সঙ্গে তাকে হাড়ের যত্ন নিতে হবে এবং পাশাপাশি সতর্ক হতে হবে যাতে পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ হলে কি করণীয় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডারের একটা মুভমেন্ট। শোল্ডারের এই মুভমেন্টটা আমরা দেখাবো ট্রাইসেটের মাধ্যমে। এর আগে আমরা দেখেছিলাম সুপার সেট, আমরা ট্রাইসেট করছি। রিজনটা এই কারণ শোল্ডারের মুভমেন্টগুলো সুপার সেট মারাচ্ছে আপনি যে ট্রাইসেট করে মারেন তাহলে বেশি কাজ হয়। আর বেসিক্যালি আপনি যদি ইন্ডিভিজুয়ালি মারেন ইয়ার এক্সারসাইজগুলো, শোল্ডারের মুভমেন্টগুলো, তাহলে আসলে কাজ হয়। কিন্তু যেটা হয় আপনার প্রোগ্রামটা অনেক হয়ে যায়, লেন্দি হয়ে যায়। এবং শোল্ডারে অনেক সময় দেখা যায় যে ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য শোল্ডারে ইঞ্জুরিটা বেশি হয়। ইঞ্জুরি যাতে না হয় এবং শোল্ডারে যাতে ম্যাসিভনেস এবং কাজটা খুব ভালোভাবে আসে, এই জন্য আমরা বলি যে শোল্ডার মাসলটা কয়েকদিন পর আপনি ট্রাইসেটের মাধ্যমে করেন। ট্রাইসেটের মাধ্যমে করলে যে জিনিসটা হয়, আপনার শোল্ডার মাসলটা অবভিয়াসলি অবস্থায় চলে যায়, ফ্যাটিক অবস্থায় চলে যায়, ডেভেলপমেন্টে হয় এবং সেই পরিমাণ হেভি ওয়েট আপনাকে করতে হয় না, নিতে হয় না। কিন্তু আপনি ভিজিবল চেঞ্জটা একই হারে আপনি পাবেন, প্লাস আপনার টাইমটাও অনেক লাগবে।
কম লাগবে। তবে প্রথমে তবে ট্রাইসেপ মারার জন্য যে জিনিসটা প্রথমে করবেন, আপনি এক্সারসাইজগুলো আগে ইন্ডিভিজুয়ালি করবেন, করার পরে ফর্মটাকে ঠিক করে নেবেন। ফর্মটা যদি ঠিক থাকে তবেই আপনি ট্রাইসেপে এতে আসবেন, আগে কিন্তু আসবেন না। এখন দেখেন যে শোল্ডারের ট্রাইসেপটা কীভাবে আমরা মারব। ওকে ওকে, প্রথমে আপনি মারবেন হচ্ছে ডাম্বল প্রেস। ওকে, আমরা এর আগে যেটা মেরেছিলাম মিলিটারি প্রেস, সেটারই একটা ভেরিয়েশন। রিজনটা হচ্ছে মিলিটারি প্রেস অনেক সময় আপনার ইনজুরি হয়, এটাতে ইনজুরি হওয়ার কোনো চান্স নেই, আপনি ইজিলি এক্সারসাইজটা করতে পারবেন। ইয়েস, যখনই এই এক্সারসাইজটা শেষ হবে, ধরুন 12 থেকে 15 রিপিটেশন যখন আপনার শেষ হবে, তখনই আপনি এটা রেখে দেবেন, প্রেসটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে ল্যাটারাল মুভমেন্টে। ট্রেডিশনাল যেটা আমরা বলবো হচ্ছে সাইড ল্যাটারাল রেজ। ওকে, গো। ইয়েস, অলওয়েজ জিনিসটা কন্ট্রোল করবে, মোশনে করবে। অনেকে দেখা যায় যে রকিং মোশনে করে। রকিং মোশনে করতে গেলে যে জিনিসটা হবে, আপনার লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে, শোল্ডার মাসেলে খুব একটা হবে না, কাজ হবে না। যখনই আপনার ল্যাটারাল রেজটা শেষ হয়ে যাবে, তখনই আপনি চলে যাবেন জন্য শ্রাগের জন্য। শ্রাগের যে জিনিসটা হবে, আপনার শোল্ডার এবং ডেলস মাসেল একই সাথে আপনার কাজ করবে। ওকে, গো। ইয়েস, অনেক সময় শ্রাগ করার সময় অনেকে দেখা যায় যে শোল্ডারের মাসেলটা অথবা রোটেটার কাপটা সে রোটেট করে অথবা মুভমেন্ট করে অথবা রোটেশন করে। এই ধরনের কোনো আপনি করবেন না, মুভমেন্ট আপনি করবেন না। করলে পরে যে কোনো মুহূর্তে আপনার রোটেটার কাপে একটা ইনজুরি হওয়ারই থাকবে, চান্স থাকবে। ওকে, রাখেন। ওকে, এই 3টা এক্সারসাইজ মিলে হচ্ছে একটা সেট, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইসেপ। এটাতে যে জিনিসটা হবে, যখনই আপনি ডাম্বল প্রেসটা মারছেন, তখন আপনার শোল্ডারের ম্যাসিভনেসটা বাড়ছে, মাস্কুলারিটি বাড়ছে। যখন আপনি রেসটা করছেন, তখন যে জিনিসটা হচ্ছে আপনার শেপিংটা হচ্ছে ভালোভাবে। এরপর যখন আপনি শ্রাগটা মারছেন, তখন আপনার শোল্ডারের যে হর্নসগুলো, সাইডের যে ভিজিবিলিটিটা, সেই ভিজিবিলিটিটা হচ্ছে। তার মানে একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি 3টার রেজাল্ট একই সাথে পাচ্ছেন, এবং টাইমও আপনার লাগছে খুব কম, এবং বেশি ওয়েট আপনি করতে হবে না, নিতে হবে না। অল্প ওয়েটের মাধ্যমে আপনি ভিজিবল চেঞ্জটা পেয়ে যাবেন। তবে শোল্ডার মাসেলের যে জিনিসটা, যে কোনো এক্সারসাইজ করতে নিলে কিন্তু শোল্ডারের সেকেন্ডারি মাসেল হিসাবে এই জিনিসটা আপনার একটু লাগে, প্রেশার পড়ে। যে কারণে আমরা শোল্ডারের কোনো মুভমেন্ট আপনার 5 থেকে 6 সেটে কখনোই যাবেন না, 3 সেটে ইনাফ। যদি মনে করেন যে কোনো কারণে আপনার শোল্ডার মাসেলটা একটু ল্যাগিং অবস্থায় আছে, তাহলে আপনি 5 সেট মারতে পারেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম, 5 সেটের বেশি কখনোই আপনি যাবেন না। প্রিয় দর্শক, আমরা অনেকেই ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভুগে থাকি। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে এই সমস্যায় উপকার আসতে পারে। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি, যারা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভুগছেন তারা কি খাবেন, কেন খাবেন। সারাদিনের সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম। এই ঘুমের সাথে খাবারের ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে, এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয়। এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন, এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন, যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়। ডার্ক চকলেট, যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবিচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি, কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক। তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান, যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস। তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা 1 গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস, যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আর একটি ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি। এটিও ঘুমের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শুয়ে বা হেলান দিয়ে টিভি দেখা চোখের জন্য ক্ষতিকর, তাই বসে টিভি দেখার অভ্যাস করুন। প্রিয় দর্শক,
স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, এন্টিনেটাল কেয়ার এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে গর্ভকালীন পরিচর্যা। একজন মেয়ে যখন প্রেগন্যান্ট হন তখন তার মানসিক এবং শারীরিক যে পরিবর্তনটা তার মধ্যে আসে, এই ব্যাপারগুলো তার মধ্যে এক্সপ্লেইন করা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।